রাজু একটি চট্টগ্রামের বাসিন্দা। তার পেশা ছিল গ্রামে দাফন ও কবর খননের কাজ করা। রাতে কবরস্থানকে ঘিরে নানা ঘটনা থাকলেও রাজু সবসময় এগুলোকে উপেক্ষা করত। তার যুক্তি ছিল মৃত মানুষ কাউকে ভয় দেখায় না, তার কাছে জীবিত মানুষের ভয় বেশি। একদিন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি মালেক চাচা মৃত্যুবরণ করেন। তার মৃত্যু খুব রহস্যজনক ছিল। কেউ বলেছিল তিনি নিজের সম্পত্তি রক্ষার জন্য অনেক মানুষের উপর অন্যায় করেছিলেন। কেউ বলতো তিনি এক কবিরাজের সাহায্যে কালো জাদু করতেন। মালেক চাচাকে তার পছন্দ মতো জায়গায় মানে কবরস্থানের এক কোণে দাফন করা হয়। সেই জায়গাটা ছিল অনেক দিনের পুরনো এবং কবরস্থানটির অন্ধকার নিয়ে গ্রামের মানুষের মধ্যে ভয় ছিল। রাতে ওই জায়গায় আলো থাকে না, বিচিত্র কান্নার শব্দের কথা অনেকেই বলেছিল। রাজু এসব কথায় কান্না দিয়ে দাফনের কাজ শেষ করলো। কিন্তু দাফনের সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। খননকৃত গর্তে বারবার মাটি ধসে পড়ছিল। গ্রামের বয়স্করা বলেন এটা ভালো লক্ষণ নয়, এই জায়গায় কিছু একটা সমস্যা আছে। তবে মালেক চাচার পরিবার জোর করায় শেষ পর্যন্ত দাফন সম্পন্ন হয়। সেদিন রাতে রাজু স্বাভাবিকভাবে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ করে দরজায় ধীরে ধীরে আওয়াজ হয়, যেন কেউ ধাক্কা দিচ্ছে। প্রথমে ভেবেছিল এটা হয়তো বাতাসের শব্দ, কিন্তু আওয়াজ ধীরে ধীরে বেশি হতে লাগলো। রাজু দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু আশেপাশে এক অদ্ভুত শীতল বাতাস বইছিল। সে দরজা বন্ধ করে ভিতরে ঢুকে পড়ল, কিন্তু ঘরের এক কোণ থেকে ভেসে আসা শব্দ রক্তহীন করে দিল তার। কিছুক্ষণ পর দরজার সামনে দাঁড়িয়ে একটি ছায়ামূর্তি দেখা গেল, মাথায় ঘোমটা দিয়ে ঢাকা। ঘোমটা সরাতেই দেখা যায় মালেক চাচা, কিন্তু তার চোখ নেই, মুখ বিকৃত হয়ে আছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মালেক চাচা বলতে শুরু করলেন, আমাকে শান্তি দেয়নি কেউ, আমার কবরের নিচে যে অভিশপ্ত শক্তি রয়েছে তা আমাকে ছাড়বে না, তুমি আমাকে সেখানে আটকে রেখেছো। রাজু ভয়ে চমকে গেল। মালেক চাচার মুখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তিনি বললেন, তুমি যদি কাল রাতের মধ্যে আমার কবর খুঁড়ে আমাকে বের না করো, তবে আমি তোমার আত্মাকে সঙ্গে নিয়ে যাব। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজু গ্রামে ছুটে যায় এবং পুরো ঘটনা সবাইকে জানায়। গ্রামের প্রবীণরা বলেন, মালেক চাচা জীবিত থাকতেই তার সম্পত্তি রক্ষার জন্য কিছু অভিশপ্ত জাদুর সাহায্য নিয়েছিল। সেই জাদুর শক্তি তাকে মৃত্যুর পরও কবর থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে। তারা তাকে পরামর্শ দিল, তোমাকে বিশেষ কিছু মন্ত্র পড়ে কবর খুঁড়ে তার মৃতদেহ বের করতে হবে এবং সঠিক নিয়মে পবিত্র স্থানে দাহ করতে হবে। রাজু এবং গ্রামের সাহসী কয়েকজন রাতে কবর খননের জন্য একত্রিত হয়। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ এবং হালকা বাতাসে শোষো আওয়াজ। কবরস্থানে সেই অস্বাভাবিকভাবে ঠান্ডা ছিল, মনে হচ্ছিল এই জায়গাটি কোনো রহস্যময় শক্তির অধীনে। রাজু শীতল হাত দিয়ে কবর খুঁড়তে শুরু করে। প্রথমে মাটি তুলতে কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছুক্ষণ পর গর্তের মাটি যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে শক্ত হয়ে গেল। এক একবার কোদাল চালালে অদ্ভুত শব্দ হতে লাগলো, যেন মাটির নিচ থেকে কেউ ঠক ঠক করে শব্দ পেটাচ্ছে। কোদালের আঘাতে হঠাৎ মাটি ফেটে যায় আর সেখানে অদ্ভুত কালো ধোঁয়া বের হতে থাকে। সেই ধোঁয়া আকাশের দিকে উঠে গিয়ে প্রকৃত মানুষের চেহারার মতো রূপ নেয়। একজন সাহসী কবরস্থান ত্যাগ করতে চাইল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল, যেন তাকে কেউ মাটির ভেতরে থেকে ধরে রেখেছে। রাজু ভয়ে জমে গেল। প্রবীণদের শিখিয়ে দেওয়া মন্ত্র জপ করতে থাকে, কিন্তু মন্ত্র যত উচ্চারণ হচ্ছিল, গর্তের ভেতর থেকে এক ভৌতিক চিৎকার ভেসে আসছিল। মনে হচ্ছিল মৃতদেহ নিজে বের হয়ে আসার চেষ্টা করছে। কিছুক্ষণ পর মৃতদেহটি ধীরে ধীরে গর্ত থেকে নিজে উঠে আসা শুরু করলো। তার চোখ দুটো ফাঁকা, গর্ত সরাসরি রক্তের দাগে ভরা, গায়ের কাপড় পুড়ে যাওয়ার মতো কালো হয়েছিল। গর্তের পাশে দাঁড়িয়ে উঠে রাজু এবং অন্যদের দিকে তাকায়। মালেক চাচার মুখ থেকে বের হয় এক ভৌতিক কণ্ঠস্বর, তোমরা আমাকে শেষ করতে চাও, কিন্তু তোমরা জানো না আমাকে যারা এই পথে এনেছে তারা আজও বেঁচে আছে। আমায় পোড়ালে আমি তাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ আরো ভয়ানক হয়ে যায়। গাছের ডালপালা নিচ থেকেই বাতাস
এত জোরে বইতে শুরু করে যে টর্চ লাইটের আলো নেমে যায়। রাজু আর তার দল ভয়ে জমে গেলেও মন্ত্রপাঠ বন্ধ করেনি। ধীরে ধীরে মন্ত্রের শক্তি বেড়ে উঠল। মৃতদেহটি মাটিতে পড়ে যেতে শুরু করলো, কিন্তু পড়ে যাওয়ার সময় তার হাতগুলো বাড়িয়ে একজনকে ছোঁয়ার চেষ্টা করছিল। মৃতদেহটি নিয়ে যাওয়ার সময় মৃতদেহের ভেতর থেকে আগুনের ছোট ফুলকি বের হতে লাগলো। মনে হচ্ছিল দেহটি নিজেই আগুন ধরাতে চাইছে, কিন্তু প্রবীণের সাহায্যে মন্ত্রপাঠ অব্যাহত থাকে। দাহ করার জন্য আগুন দেওয়া মাত্রই ভয়ানক কণ্ঠস্বর চারপাশে ছড়িয়ে পড়ে। মৃতদেহটি থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। সেই ধোঁয়ায় ভেতরে বিভিন্ন প্রেত মানুষের চেহারা দেখা যাচ্ছিল। এক পর্যায়ে আগুনের তীব্রতার ধোঁয়া অদৃশ্য হয়ে যায়, কিন্তু আগুন থেকে ভেসে আসা আর্তনাদ এবং মানুষের কান্নার শব্দ রাতটিকে চরম ভয়ের রূপ দেয়। আগুন নিভে গেলে এর জায়গায় শুধু ছাই পড়ে থাকে। রাজু সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার শপথ করে যে আর কোনোদিন কবর খোঁড়ার কাজ করবে না। গ্রামের মানুষও সেই কবরস্থানের কণ্ঠকে বিশেষ সতর্কতার সাথে দেখে, কিন্তু কেউ কেউ বলে গভীর রাতে এখনো সে জায়গায় থেকে এই ধরনের চাপা আওয়াজ, আর্তনাদ শোনা যায়। মালিক চাচার আত্মা সত্যি পুড়ে গিয়েছিল নাকি শাস্তি শেষ হয়েছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। সো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের। একবার আমার ফুপু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। ওনাকে দেখতে আমি হাসপাতালে যাই, তো ওনার সাথে কথাবার্তা বলে হাসপাতালের বাইরে যাই একটু ঘোরাঘুরির জন্য। হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স পার্ক করা ছিল। ঠিক তার পেছনেই 10 থেকে 12 জন লোক একত্রে গল্প করছিল। কথাবার্তা যতটুকু বুঝতে পারলাম ওনারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। হঠাৎ ওনাদের আড্ডার মাঝে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, আপনারা তো রাতে রোগী বা লাশ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তো আপনাদের সাথে এমন কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? প্রশ্নটা করার সাথে সাথে সবাই একটু কেমন যেন হয়ে গেল, কেমন করে যেন তাকালো আমার দিকে। আমি একটু বিব্রত বোধ করলাম, কেউ তেমন কিছু বলতে চাইলো না। এই অবস্থা দেখে আমি আশাহত হয়ে যখন আবার হেঁটে হাসপাতালের দিকে রওনা দেব, ঠিক তখনই ওদের মাঝখান থেকে একজন এগিয়ে এলো আর বলল তার সাথে ঘটা একটা ঘটনা আছে। আমি ডিটেইলস জানতে চাইলাম। ঘটনাটি উনি উনার মুখে যেভাবে বললেন সেইভাবে তুলে ধরলাম। উনি বললেন ঘটনাটা 2006 সালের। অনেক সময় দেশের কোনায় কোনায় লাশ নিয়ে আমাদের যেতে হয়। কখনো কখনো লাশের সাথে লোকজন থাকে, কখনো থাকে না। তেমনই এক রোগী মারা যায়। এই মেডিকেলে বেশ কয়েকদিন আগে রোগে ভুগে মারা যায়। তো হাসপাতালের লাশ সাধারণত গোসল করানো থাকে না। যে লোক মারা গেছে তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। ঢাকা থেকে তার দূর সম্পর্কের এক আত্মীয় হাসপাতাল থেকে লাশ বের করে আমার অ্যাম্বুলেন্স ঠিক করে ভাড়া করে দিয়ে চলে যেতে বলে। আমি আশ্চর্য হইনি, কারণ এমন বিষয় প্রতিনিয়তই হয়ে থাকে। আমি আমার সাথে এক ছোট্ট হেল্পার পেছনের লাশের বাড়ি জামালপুর জেলার কোনো এক জায়গায়। হাসপাতালের ফর্মালিটি শেষ করতে করতে রাত 8টার বেশি বেজে যায়। রাত 9টার দিকে আমি গাড়ি নিয়ে রওনা দিই। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে রাত 2টা বেজে যায়। পুরো রাস্তা ভালোই গেলাম, কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় ময়মনসিংহ থেকে জামালপুর যেতে। যারা ওই রাস্তায় গিয়েছেন তারা জানেন যে ময়মনসিংহ থেকে জামালপুরের রাস্তাটা অনেকটাই সরু। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের মতো প্রশস্ত না এবং তুলনামূলক অনেক নির্জন। আশেপাশের বাড়িঘর অনেক কম, কিন্তু দুপাশে পতিত জমি এবং ধান ক্ষেত। বেশি সময় রাত 2:30। আমি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে 10 থেকে 12 কিলোমিটার এগিয়েছি। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখি বেশ দূরে এক বৃদ্ধ লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার চুল দাড়ি সব ধবধবে সাদা এবং সাদা পাঞ্জাবি পায়জামা পরা। তো আমি ভাবলাম হয়তো আশেপাশে কোনো বাড়ির হবে, রাতে হয়তো টয়লেটে যাচ্ছে এমন কিছু। কিন্তু ডানে বামে তাকিয়ে কোনো বাড়িঘর দেখতে পেলাম না। যতদূর চোখ যায় শুধু খাল আর ধান ক্ষেত। ভাবতে ভাবতে গাড়ি তার বেশ কাছাকাছি চলে আসলো। আমি হর্ন দিচ্ছি,
সাথে লাইটের ডিপার দিচ্ছি, কিন্তু বৃদ্ধ সরছে না। সে এমনভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, গাড়ি তার দিকে, তার ডান দিকে যায় তবে তিনি রাস্তার খাদে পড়বে, আবার যদি বাম দিকে যায় তাহলে ধান খেতে পড়বে। একদম মাঝে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ লোকটি। আমি তার থেকে 100 ফিট দূরে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দিলাম। দেখি তার হাতে বদনা জাতীয় কিছু একটা, আর আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে মনের ভেতরটা হু হু করে উঠল। কি করা উচিত এখন বুঝতে পারলাম না। আমার ছোট্ট হেল্পারটা ঘুমিয়েছিল, আমি তাকে ডেকে তুললাম। সে ঘুম থেকে উঠে চোখ খুঁজে সামনে তাকালো। আমি বললাম, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? সে বলল, জি ওস্তাদ, বুড়ো একটি লোককে দেখতে পাচ্ছি। এত রাতে এখানে কি করে? আমি বুঝলাম বিপদে পড়ে গেছি। গাড়ির হর্ন লাইট ডিপার কোনো কিছুই কাজ করছে না। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কি ভয়ানক সে দৃষ্টি! দুর্ভাগ্য, ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। আমি দোয়া যা জানি পড়তে শুরু করলাম। এভাবে 5-6 মিনিট হঠাৎ দেখি লোকটা রাস্তা থেকে নেমে গেল ধান ক্ষেতের দিকে। নামতে নামতে 2 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। গাড়ির হেডলাইট সাধারণত 180 ডিগ্রি আলো দেয়, এর মধ্যে যা কিছু হয় মোটামুটি সব দেখা যায়, কিন্তু রাস্তা থেকে নামতে নামতে লোকটা মিশিয়ে গেল। আর দেখলাম না লোকটাকে। হেডলাইট তার মানে কাজ করছে। সামনে কোনো বড় গাছ বাড়ি কিচ্ছু নেই। লোকটা হারিয়ে লুকাবে কোথায়? উন্মুক্ত খোলা প্রান্তর, কিন্তু আর দেখলাম না লোকটাকে। গাড়ি টান দিলাম 90 থেকে 95, এভাবে প্রায় 30 কিলোমিটার যাওয়ার পর আবার রাস্তার মাঝে ওই বৃদ্ধ লোকটিকে ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখি। এবার সত্যি ভয় পেয়ে গেলাম। 90 কিলোমিটার গতি, এই বুড়োর এত দূরে আসা গাড়ির সাথে তাল মিলিয়ে অসম্ভব। তাহলে আজকে নিশ্চয়ই কপালে খারাপই আছে ভেবে এবার তার থেকে অনেক দূরে গাড়ি থামিয়ে দোয়া পড়তে লাগলাম। এভাবে প্রায় 10 মিনিট পার হলো। আশ্চর্য ব্যাপার, পেছন থেকে কোনো গাড়ি আসে না, সামনে কোথাও কেউ আসে না। ভাবতে ভাবতে আমি আর হেল্পার দুজনেই ঘামতে থাকি আর হর্ন ও ডিপার দেয়া চালিয়ে যেতে থাকি। এখন যদি ওপরে গাড়ি উঠিয়ে দেই তাহলে নির্ঘাত গাড়ি দুর্ঘটনায় পড়বে, তাই চুপ করে বসে থাকি। হঠাৎ সামনে দূর থেকে একটা লাইট চোখে আসে, অর্থাৎ কোনো গাড়ি আসছে। আমি হঠাৎ আগের মতো বুড়ো লোকটাকে রাস্তা থেকে নামতে নামতে অদৃশ্য হয়ে যেতে দেখি। কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা ট্রাক আসে, আমার দিকে এসে একদম আমার গাড়ির পাশে ট্রাকটি থামায়। আমি কিছু বলার আগে ড্রাইভার বলে ওঠে, কি ভাই, কোনো বুড়ো লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাস্তা আটকে দিয়েছিল? আমি তার কথা শুনে একদম থ হয়ে যাই। আমি বলি, আপনি কিভাবে বুঝলেন? কি করে ড্রাইভার বুঝলো? ড্রাইভার বলে উঠলো, আমি এই রোডে নিয়মিত চলি, আমি জানি। লাশের গাড়ি দেখলে এই জিনিসটা মাঝে মাঝেই গাড়ি আটকায় রাখে, সময় নষ্ট করে, কিন্তু কোনো ক্ষতি করে না। কিন্তু এর উপরে আমি গাড়ি উঠিয়ে দিতে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ভাগ্য ভালো আপনার কোনো ক্ষতি হয়নি, তাড়াতাড়ি চলে যান বলে ট্রাক ড্রাইভার রওনা দেয়। আমিও গাড়ি নিয়ে সামনে ঠিক মতো পৌঁছাই। লাশ দিয়ে গাড়ি ধুয়ে সকালবেলা আবার রওনা দেই। পরে আসার সময় কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাফি বলতেছিলাম ভারতের সিমলা থেকে। আমার এই ঘটনাটা আমার বাসা রংপুরের কোনো একটা জায়গার ঘটনা। আমার একজন বড় ভাই আমাকে এই ঘটনাটা পাঠিয়েছেন, ওনার ফ্রেন্ডের ঘটনা। তো যেই ফ্রেন্ডের ঘটনা, ওই ফ্রেন্ডটার একজন আপুর সাথে অনেকদিন যাবৎ রিলেশন ছিল, প্রায় 6-7 বছরের রিলেশন ছিল। তো আপুটার এক পর্যায়ে বাসা থেকে বিয়ের চাপ আসতে থাকে। তো আপুটা ভাইয়াটাকে বলে যে এরকম আমার তো বিয়ের প্রস্তাব আসতেছে। তো ভাইয়াটা করে কি, তাকে অনেক ধরনের আশ্বাস দেয়, আমরা পালিয়ে বিয়ে করব, তুমি টেনশন নিও না। তো এরকম করতে করতে আপুটার গায়ে হলুদের ডেট চলে আসে। ফ্যামিলি থেকে বিয়ে দিবে, গায়ে হলুদের ডেট চলে আসে। এই সময় ওই ভাইয়াটা করে কি, নাম্বার বন্ধ করে রাখে। আর ওনার ফ্রেন্ডকে, যেই ফ্রেন্ডটা ঘটনা বলছে, মানে যিনি আমাকে বলতেছে ঘটনাটা, ওই ফ্রেন্ডকে দিয়ে ওই আপুটাকে ফোন দিয়ে বলে যে ও তোমাকে বিয়ে করবে না, ওর ফ্যামিলি তোমাকে মেনে নিবে না। তো এর কারণে এটাই বেটার হয় যে তুমি তোমার ফ্যামিলির পছন্দে বিয়ে করো। আপুটা ওই সময় থ্রেট দেয় যে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে ও কোনোদিনও ভালো থাকতে পারবে না। আমাকে এইভাবে ধোকা দিয়েছে, আমি ওকে কোনোদিনও ভালো থাকতে দিব না। আমাকে ও চিট করেছে, ওর সারাটা জীবন আমি নষ্ট করে দিব, আমি ওকে তিলে তিলে শেষ করে দিব, ওকে আপনি এটা বলে দিবেন। তো আপুটার যেদিন ওনার গায়ে হলুদ 9টার দিকে, সন্ধ্যা 8টার দিকে ওনার বাসার পেছনে একটা ডোবা ছিল। সেই ডোবাটার মধ্যে একটা বড় গাছ ছিল। বড়ই গাছের মধ্যে উনি গলায় দড়ি দেয়। আর উনি ফাঁসি দেওয়ার আগে করে কি,
অনেকগুলো বাসার মধ্যে যতগুলো ট্যাবলেট ছিল ওই ট্যাবলেটগুলো উনি খেয়ে নেন, যাতে ওনাকে কেউ বাঁচাতে না পারে। আর কি, উনি মরবেনই, এরকম তো উনি ফাঁসি দেয়। তো যথারীতি গায়ে হলুদের সময় বাসার সবাই আসে, ওনাকে খুঁজতে থাকে। তো রুমের মধ্যে ওনাকে পায় না, যে দেখে রুমের মধ্যে নাই। আশেপাশে খোঁজাখুঁজিও করে, ফ্রেন্ডদেরকে কল দেয়, তো পায় না কোথাও। তো প্রোগ্রামটা একসময় নষ্ট হয়ে যায়। তো পরের দিন সকালবেলা একজন মুরব্বী ফজরের নামাজ পড়ে আসতেছে। আসার সময় দেখে তার লাশটা এরকম ঝুলে আছে বড় গাছের মধ্যে, মানে বড়ই গাছের মধ্যে। আর তার লাশটা মানে খুবই ভয়ানক একটা রূপ ধারণ করেছিল। তার চোখ দুইটা পুরো বের হয়ে আসতেছিল। তারপরে তার জিহ্বাটা অনেক দূর মানে বড় হয়ে আসছে। পুরো বডিটা নীল বর্ণ ধারণ করছে, মানে একদম কালো টাইপের নীল, একদম ডিপ নীল বর্ণ ধারণ করছে। আর তার লাশটা যারাই দেখছে তারাই ভয় পাচ্ছে, এতটা পরিমাণ ভয়ঙ্কর একটা মানে রূপ ধারণ করেছিল। পুরো বডিটা ছিল নীল। আপুটা ছিল অনেক ফর্সা, অনেক সুন্দর দেখতেছিল, কিন্তু যখন সে মারা গেছে তার বডিটা পুরো বিভৎস একটা আকার ধারণ করেছে, জিহ্বা বড়। তো এরকম তো তার বাবা মা তার জানাজার জন্য মসজিদে বলে, তো মসজিদের ইমাম মুয়াজ্জিন কেউ রাজি হয় না যে না, সুইসাইড করার লাশ আমরা জানাজা করব না, তো এমনিও জাহান্নামে যাবে, আমাদের ইসলাম ধর্মে হারাম একটা কাজ, তো আমরা এর জানাজা পড়াইতে পারবো না। তো আবার এর বাবা মা সবাইকে গোসল দেওয়ানোর জন্য এলাকার আশেপাশের মহিলাদেরকে বলতে থাকে যে এরকম গোসল দেবে। কেউ আর লাশের কাছে আসতে চায় না, মানে খুবই ভয় পায়। ভয়ানক একটা আকৃতির কারণে সবাই ভয় পায়। তো এক পর্যায়ে হয় কি, তার লাশ এইভাবেই মানে জানাজাও করে দেওয়া হয় না, ওইভাবেই কাফন পরিয়ে তার আত্মীয় স্বজনরা মিলে গিয়ে কবরস্থানে গিয়ে কবর দেয়। তো তারপরে 2-3 দিন পর খুবই মানে থমথমে একটা অবস্থা ছিল, একটা পরিবেশ থাকে এরকম। তো ওই এলাকায় 3য় দিন থেকে হয় কি, ওই এলাকার যে রোড লাইট ছিল, ডোবাটার পাশে যে রোড লাইট, তো ওটা আসলে ছোট গলির রাস্তা, সেই রোড লাইটটা কেটে যায়। তো দেখা যায় কি, বিকেলে সন্ধ্যা হওয়ার আগেই জ্বালিয়ে দেয় রড লাইটগুলো। যেই সন্ধ্যা হয় 1 ঘন্টার মতো থাকে, তারপর রড লাইটগুলো আবার কেটে যায়। এরপর ওরা ইলেকট্রিসিটি বোর্ডকে জানান যে এরকম রাস্তার রড লাইটগুলো কেটে যাচ্ছে। তো ইলেকট্রিসিটি বোর্ডের লোক আসে, আবার চেঞ্জ করে দেয়। তো এরকম অনেকবার হয়, মানে 6-7 বারের মতো চেঞ্জ হওয়ার পরেও দেখা যায় হচ্ছে না। লাইটটা সর্বোচ্চ 1 ঘন্টার মতো জ্বলছে, কোনো যান্ত্রিক ত্রুটিও নেই, কিছুই নেই। তারপরও 1 ঘন্টার মতো জ্বলছে, তারপরে লাইটটা কেটে যাচ্ছে। তো এক পর্যায়ে ওরা করে কি, পুরো লাইটের সেটটাই চেঞ্জ করে দেয়। তারপরও দেখে যে সর্বোচ্চ 1 ঘন্টা হয়তো জ্বালাই দিল, 1 ঘন্টার মতো জ্বললো, তারপরে আবার কেটে যায়। তো তারপর থেকে আর ওই রাস্তায় আর কোনো রড লাইট জ্বালায় না, ওই একটা রড লাইট আর জ্বলে না, যে রড লাইটটা পুরো ডোবাটাকে কভার করতো। তো যার কারণে ওই জায়গাটা পুরো অন্ধকারই থেকে যাইতো। তো ওই রাস্তা দিয়ে আর যাতায়াত করতো না বেশি কেউ, নর্মালি ভয় পাইতো সবাই। তো একদিন আমাদের ওই এলাকার বড় ভাইটার ফ্রেন্ড, উনি আসতেছিল ওই রাস্তাটা দিয়ে। তো উনি তখন দেখে কি, ওইখানে কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। তো উনি খুবই ভয় পায়। তো তারপরে ওই ঘটনাটা শেয়ার করে সবাইকে। আবার কিছুদিন পরে আবার আরেকজন যাচ্ছিল ওই রাস্তাটা দিয়ে, দেখে হাসির আওয়াজ আসতেছে। আবার মাঝে মাঝে কেউ হয়তো যাচ্ছে রিক্সা দিয়ে, দেখতেছে ঝুলে আছে বডিটা, ঝুলে আছে, পাগুলো নড়তেছে, এইরকম দেখতেছে গাছের মধ্যে বডিটা ঝুলে, মানে ওইভাবে গলায় দড়ি দিয়ে পড়ছে, বডিটা ঝুলে আছে, পা নড়তেছে। তো এরকম, তো এই প্রবলেমটা অনেকেই দেখে, এলাকার অনেক মানুষ এটা ফেস করে, যে এরকম কান্নার আওয়াজ আসতেছে, বডি ঝুলে আছে, এগুলো দেখে। তো আপুটা যেই বাসাটাতে থাকতো, যেই বাসাটাতে মানে রুমটাতে থাকতো, ওনার বাবা মা দেখতো কি, প্রত্যেক দিন ওনারা রাতের বেলা সবাই ঘুমানোর পরে ওই রুম থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতো। তো কখনো হাসির আওয়াজ আসতেছে, তো কখনো বা হয়তো বা এরা খাইতেছে। তো সবাই দেখতেছে কি, ওই আপুটার রুমের মধ্যে কেউ একজন হাঁটাহাঁটি করতেছে, এরকম। আবার দেখা গেল এরা ঘুমাইতেছে, রাতের বেলা ধপধাপ করে দরজা নক করতেছে, জোরে জোরে নক করতেছে। তো দরজা যখন নক করতেছে, দরজা খুলে দেখে কেউ নেই। আবার দেখে রাতের বেলা দরজা নক, আবার দেখে দরজা খুলে কেউ নেই। তো মাঝে মাঝে এমন হয়তো দেখতো বাথরুমের মধ্যে পানি পড়তেছে। তো এই প্রবলেমগুলো হইতেই থাকে।
তো এক পর্যায়ে হুজুরকে ডেকে আনা হলো। তো হুজুর এসে বলে যে আসলে আমি শুধু রুমটাই বন্ধ করে দিতে পারবো, এর বেশি আর করা সম্ভব না আমার পক্ষে। তো রুমটা বন্ধ করে দেয়। রুম বন্ধ করে দেওয়ার পরও দেখে কি ওনাদের জানালার বাইরে থেকে, যেখানে ডোবা, যেখানে আত্মহত্যা করেছিল আপুটা, ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে, কখনো হাসির আওয়াজ আসতেছে, কখনো হচ্ছে হাঁটাহাঁটির আওয়াজ আসতেছে, কখনো জানলা খুলে যাচ্ছে। জানলা লাগানোর পরও অনেক সময় দেখা যায় জানলা খুলে যাচ্ছে। আবার রাতের বেলা দেখা যায় জানলার মধ্যে শব্দ করতেছে টকটক করে, আবার দরজার মধ্যে শব্দ করতেছে টকটক করে। তো এক পর্যায়ে এরা বিষয়গুলো মানিয়ে নেয়। মেয়ের বাবা মা তো ওরা আর কি এই বিষয়গুলো মানিয়ে নেয়, কিন্তু আশেপাশে যে ভাড়াটিয়াগুলো থাকে ওরাও আর কি ওই প্রবলেমগুলো ফেস করে, ইচ্ছা করে, মানে তাদেরকে আর কি একটা ডিস্টার্ব করার জন্য আর কি এই প্রবলেমগুলো করা হচ্ছে। তো ওরাও ফেস করে, যেরকম দেখতেছে কান্নার আওয়াজ আসতেছে। তো এলাকার মধ্যে ওই জায়গায় আর আশেপাশে আর ভাড়াটিয়া থাকতে চায় না, ভয় পাইতো। ওরা দেখা গেল জানালা খুলছে, জানালা দিয়ে দেখতেছে যে মেয়েটার বডিটা ঝুলতেছে, ওইভাবে হয়তো বা কেউ যাচ্ছে দেখতেছে এরকম বডিটা ঝুলতেছে। তো যাই হোক, তো ওই যে আপুটার ভাইয়াটার সাথে যে রিলেশন ছিল, যেই ভাইয়াটার সাথে ওই ভাইয়াটার স্বপ্নের মধ্যে দেখতো প্রত্যেক দিন তাকে ওই হুমকিটা দিচ্ছে যে আমি তোকে ভালো থাকতে দিব না, আমি মারা গেছি, তোকেও আমি মারবো, তোকে আমি ভালো থাকতে দিব না, তুই শেষ হয়ে যাবি, এরকম হুমকি দিচ্ছে। তারপর উনি শুয়ে আছে, হঠাৎ করে ওনার মনে হচ্ছে কি ওনার একদম কপাল চোখ বরাবর পা ঝুলতেছে, একটা ভয়ঙ্কর ফিলিংস, মানে মনে হচ্ছে ওনার এই ফ্যানের মধ্যে কেউ একজন ফাঁসি দিছে। আর তার পাটা তার চোখ বরাবর ঝুলতেছে, আর পাগুলো নড়ার কারণে যে বাতাসটা আছে সেই বাতাসটা সে তার নাক বরাবর বাতাসটা পাচ্ছে, যে পাগুলো ধীরে ধীরে নড়তেছে। তো চোখ খুলে দেখে কেউ নাই। আবার সে হয়তো কাঁধ হয়ে শুয়ে আছে, দেখতেছে চুল, মানে চোখ বন্ধ অবস্থায়, মানে তার এমন মনে হচ্ছে যে আপুটা চুল মানে খোলা অবস্থায় তার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে তার দিকে তাকায় আছে। তারপরে সে চোখ খুলে দেখে কেউ নাই। আবার সে ম্যাচে থাকতো, তো ম্যাচের পাশের রুমের ওদেরকে ডেকে আনতো যে এরকম সমস্যা হচ্ছে। তো আসতো, তারা আসে দেখতো নর্মালি কিছুই নাই। তো সে এক পর্যায়ে পাশের রুমের একজনকে তার রুমে শিফট করে নেয়। তো তার রুমে শিফট করার পরেও দেখা যেত এরকম সমস্যা হইতেই আছে। এমন একটা ফিলিংস হচ্ছে যে উপরে ফ্যান, উপর থেকে যে তার পাটা একদম তার নাক বরাবর ঝুলতেছে, তার পা দিয়ে রক্ত পড়তেছে, এরকম যে পা দিয়ে রক্ত জাতীয় কিছু একটা পড়তেছে। তো সে সাথে সাথে চিল্লায় উঠতো, উঠে দেখতো যে না, উপরে আসলে কোনো ফ্যানের মধ্যে কিছুই নেই। কিন্তু সে যখন আয়নার সামনে যায় দেখে যে হ্যাঁ, তার একদম কপালের মধ্যে 2-3 ফোঁটা রক্ত, আসলেই কই থেকে আসলো বুঝতে পারে না। তারপরে আবার মাঝে মাঝে এই ঘটনা ঘটতে থাকে। সে ফিল করতে থাকে যে যখনই শুইতে সে ফিল করতো যে তার ফ্যানের উপরে, ফ্যানের সোজাসুজি তার মাথা বরাবর কারো একজনের পা ঝুলছে, আর তার পা দিয়ে রক্ত পড়তেছে, আর সেটা তার মুখে পড়তো। তো এক পর্যায়ে সে তার ফ্রেন্ডকে দেখায়, ফ্রেন্ডকে ডেকে বলে যে দেখ রক্তগুলো আসলো কই থেকে। তো আসলে প্রবলেমটা বাড়তেই থাকে ধীরে ধীরে। তারপরে একদিন তারা রাতের বেলা আসে, ভাইয়াটা ম্যাচে আসে। তো ওই সময় ওনার ম্যাচের যে রুমমেট সে বাসায় গেছিল, সে ম্যাচে আসার পরে দেখে কি ম্যাচের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আর বলতেছে জোরে জোরে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি বাঁচতে দিব না, তোর জন্য আমি মারা গেছি, এরকম। তো তারপরে সে করে কি ওই রুমে আর থাকে না, পাশের রুমে শিফট হয়ে যায়। তো পাশের রুমেও এই প্রবলেমগুলো হইতে থাকে। স্বপ্নের মধ্যে কখনো কখনো ফ্যানের উপরে পা ঝুলে আসে, কখনো বা সে ফিল করতেছে যে তার একদম চোখ বরাবর একটা মাথা তার দিকে তাকায় আছে, তো চোখ বড় বড় করে হাসতেছে। তো এরকম মাঝে মাঝে সে শুনতেও পাইতো। কখনো সে মনে করতো যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম, কখনো সে মনে করতো যে না আমি জেগেই ছিলাম। সে অনেক একটা পেইনফুল ব্যাপার হয়ে যায় তার জন্য, সে মানে একদম পাগলের মতো হয়ে যায়। তো তার এই ফ্রেন্ডটাকে সে শেয়ার করে যে দোস্ত এরকম এরকম ঘটনা ঘটতেছে আমার সাথে প্রতিনিয়ত, আমি কি করব বল। তো তারা একজন হুজুরের কাছে যায়। সেই হুজুরটা তারা যাওয়ার সাথেই বলে তুই বাইরে থাক, তুই ভিতরে আসবি না, তুই পাপী, তোর জন্য মারা গেছি, তোরা এখান থেকে চলে যা। এরকম 2-3 জনের কাছে যায় তারা। কেউ দেখলেই যাদের আধ্যাত্মিক জ্ঞান আছে, অনেকে বলে যে না আমি এ বিষয়ে কিছুই করতে পারবো না। তো শেষে 4র্থ নম্বর একজন হুজুরের কাছে যায়। সেই হুজুরটার কাছে যাওয়ার পরে বলে তুই বাইরেই থাক, আমি আসতেছি। ওখানে তারা বাইরে আসে। বাইরে আসার পরে বলে যে তুই যে কাজটা করছিস সেটা তো তুই ঠিক করিস নাই, আমি তো আসলে কিছু করি নাই, আমি তো আর জানতাম না যে সে এরকম সুইসাইড করবে। হুজুর বলতেছে যে এটা তো কোনো জিন না যে আমি তাকে বোতলে ভর্তি করব, সে মারা গেছে, মারা গেছে তোর জন্য, তার মৃত্যুর জন্য তুই দায়ী।
এখন তুই আল্লাহর কাছে ক্ষমা চা যে আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। একটা কাজ আমি করতে পারি, তোর জন্য আমি তোকে একটা তাবিজ দিব, তোর গা বন্ধ করে দিতে পারবো। আমি এর চেয়ে বেশি আমি কিছুই করতে পারবো না। এখন আল্লাহ তোর জন্য এটাই শাস্তি লিখে রেখে থাকে, তাহলে এটাই হবে। কিন্তু তুই আল্লাহর কাছে মাফ চাইতে থাক যে আল্লাহ আমি ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করো। তো উনাকে গা বন্ধ করার যে তাবিজটা দেয়, উনি সবসময় ওই তাবিজটা করে থাকে। তারপর থেকে আর ওনার রুমের মধ্যে ওনার ওই যে স্বপ্নের যে প্রবলেমগুলো হচ্ছিল, ওই প্রবলেমগুলো হয় না। তো তারপরে একদিন উনি করতো কি, সবসময় গোসল করার সময় তাবিজটা খুলে রাখতো, খুলে রেখে গোসল করতো, আবার পড়তো, মানে গোসল করে আবার পরে নিত। তো একদিন উনি করে কি, গোসলে যাওয়ার আগে রুমেই তাবিজটা খুলে রাখে, খুলে রেখে গোসল দেয়। গোসল দেওয়ার পরে সে আর তাবিজটা পায় না, তার আর মনেও থাকে না। সে কালকে দুপুরবেলা ঘুম দেয়, তো ঘুমানোর পরে দেখে আবার সেই রকম প্রবলেম আসে, মানে পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো এই দিন তার রুমে যে ছিল সেও শুনতে পারে যে কান্নার আওয়াজ আসতেছে। তো আবার সে ওই দিনেও দেখে যে তার এরকম কপাল বরাবর মানে পা ঝুলতেছে, এরকম সে ফিল করে। আর দেখে তার মানে কপালের মধ্যে মুখের মধ্যে রক্ত পড়তেছে। সে দেখা গেল ঘুমাইছে। তো প্রথম দিন উনি তো অত কিছু মার্ক করে না, কারণ রুমমেট আছে, উনি বেশি ভয়ও পায় না। তো উনি পরের দিন রাতে ঘুমাইছে। রাতে ঘুমানোর পরে উনি একদম ফিল করতেছে, মানে একদম নাক বরাবর পাটা ঝুলতেছে তার, ধীরে ধীরে পাটা ঝুলতেছে। আর পায়ের যে বাতাসটা, এটা তার নাকের মধ্যে পড়তেছে, আর তার পা থেকে টুপটুপ করে রক্ত পড়তেছে। সে আবার চিল্লায় উঠে, ওনার রুমমেটকে ডাকে। রুমমেটকে দেখায় যে দোস্ত, এই দেখ আমার মুখে রক্ত পড়ছে। পরে রুমমেট জিজ্ঞেস করলো, তো তাবিজ কোথায়? সে তাবিজটা তো পাচ্ছে না। তো আবার সে শোয়, আবার শুয়ে দেখে যে তার ওখান থেকে মানে মুখ বরাবর, সে চিৎ হয়েছিল, দেখে মুখ বরাবর একটা মাথা, তার চুলগুলো তার কানে এসে পড়তেছে, মুখে এসে পড়তেছে, একদম মুখ বরাবর। তারপর সে চোখ খুলে দেখে কিছুই নাই। তো সে তার এই ফ্রেন্ডকে শেয়ার করে যে দোস্ত, আমার তো হুজুরটার কাছে আবার যাওয়া লাগবে, আমার তো তাবিজটা আমি হারাই ফেলছি। পরে ওই ফ্রেন্ডটা বলে যে তুই এক কাজ কর, তুই হুজুরটাকে ফোন দিয়ে কথা বল হুজুরের সাথে, কি বলে ওখানে তোর যাওয়ার দরকার নাই। পরে হুজুরটাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে হুজুর বলল যে রাতের বেলা এমন সময় আমাকে যাওয়া লাগবে যখন আশেপাশে কোনো মানুষ থাকবে না। আমি গিয়ে ওই যে গাছের মধ্যে ওই আত্মহত্যা করছে আপুটা, ওই গাছের মধ্যে যেই ডালটা আত্মহত্যা করছে, যেই ডালের মধ্যে দড়ি লাগাইছিল, ওই ডালের মধ্যেই আমার তাবিজটা আমি পাবো সেখানে। পরে বলতেছে দোস্ত, এটা তো রিস্ক হয়ে যাইতেছে, তুই রাতের বেলা একাই যাবি, তুই আজকে যাইস না, কালকে আমি আর তুই একসাথে যাব। তো বলার পরে ভাইয়াটা বলে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো উনি রুমের মধ্যে ভয় পাচ্ছিল, তো চিন্তা করলো যে এলাকার মধ্যে তো মানুষ থাকবেই, আমি যাই যে তাবিজটা নিয়ে আসি। তো উনি যাওয়ার পরে দেখে আশেপাশে অনেক মানুষ আছে, আর তাবিজটা সে দেখতে পায় যে গাছের ওই ডালটার মধ্যে তাবিজটা আছে। তার আবার ওই ফ্রেন্ডটাকে ফোন দিয়ে বলে যে দোস্ত, হুজুর যে বলছিল তাবিজটার কথা, তো আমি তো দেখলাম যে আমার ওই তাবিজটা আছে, কিন্তু আশেপাশে মানুষ আছে, যখন কোনো মানুষ থাকবে না আমি তখন যে তাবিজটা নিয়ে আসব। পরে ওই ফ্রেন্ডটা বললো যে আচ্ছা ঠিক আছে, দেখ তোর যেটা ভালো হয় সেটাই কর, তো তুই আমাকে জানাস তাবিজটা নিয়ে। তো ভাইয়াটা সারা রাত আর কোনো কল দেয় না। তো ওই ভাইয়া কল দিতে থাকে, ওনার ফ্রেন্ডরা অনেকবার কল দেয় ওনার নাম্বারটাতে, তো কল দিয়ে কোনো অ্যান্সার পায় না। তো এক পর্যায়ে পরের দিন সকালে ওই ভাইয়াটার নাম্বারে পুলিশের কল আসে, বলে যে আপনি কি এই নাম্বারে অনেকবার কল দিয়েছিলেন, এইখানে আপনার ফ্রেন্ড, এইখানে একটা বডি পাওয়া গেছে, আপনার কে হয়, আপনি আসেন তাড়াতাড়ি, ফাইন্ড আউট করেন তাড়াতাড়ি। তো উনি গিয়ে দেখে যে ওই গাছে ওই ডালটার মধ্যেই একইভাবে সুইসাইড করেছে ফাঁসি দিয়ে, আর তার বডিটা একদম পুরো নীল বর্ণ ধারণ করছে, যেই রকম বর্ণ ওই আপুটার বডি ধারণ করেছিল। আর তার জিহ্বাটা অনেক বড় বড় করে বের হয়ে গেছে, চোখ দুটা বের হয়ে গেছে, মানে একটা বিভৎস মুখ ফুলে গেছে, বিভৎস একটা রূপ ধারণ করেছে। তারপরে পুলিশ বলে যে তুমি এই নাম্বারে কেন ফোন দিছিলা? উনি বলে আমার তো ফ্রেন্ড হয়, আমার মেসেই থাকে, এই কারণে দিছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে রাতে আসবে কি না। পুলিশেরা এরপরে যে পোস্টমর্টেম করে, তারা জানতে পারে যে এটা আত্মহত্যা ছিল। তো তারপর বডি হস্তান্তর করে, কিন্তু আসলে সুইসাইড করার কোনো কারণই ছিল না। সুইসাইড করার আগে ওই ফ্রেন্ডের সাথেও কথা হয় যে তার আমি শুধু তাবিজটা নিয়ে যাচ্ছি। এই ছিল এই ভাইয়াটার মুখে শোনা ঘটনা। তো এরপর থেকে ওই এলাকার মধ্যে আর এরকম কোনো প্রবলেম হয় না, যে এরকম কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ বা এইরকম কোনো প্রবলেম আর হয় না।
যেদিন থেকে ওই ভাইয়াটা মারা যায় ওই দিন থেকে আর প্রবলেম হয় না, কিন্তু ওই ডোবার ওখানে যে লাইটটা ছিল সেই লাইটটা এখন পর্যন্ত জ্বলে না, ওইখানকার লাইটটা এখন পর্যন্ত বন্ধই আছে। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন লিসেনার্স। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। 2010 সাল, তখন আমি ক্লাস 10-এ পড়তাম। তো আমার স্কুলের একটা ছোট ভাই ক্লাস 9-এ পড়তো। মূলত ওকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটে। একদিন আমাদের ফাইনাল এক্সাম শুরু হয়, তো আমি আর সে পাশাপাশি একটা সিটে পরীক্ষা দিতেছি। তো ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ছেলে হিসেবে খুবই ভালো ছিল। ওর নাম ছিল রাকিব। সো রাকিব খুব ভালো একটা স্টুডেন্ট ছিল। তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। তো অনেক কোয়েশ্চেন, অনেক সময় প্রশ্ন আসলে আমাকে বলতো, ভাইয়া আমাকে একটু বলে দেন। আমি যেটা কোয়েশ্চেনের অ্যান্সার পারতাম সেটা ওকে রিপ্লাই করতাম। যাই হোক, আমাদের ফাইনাল এক্সাম প্রায় শেষ। তো আমাদের স্কুলের নিয়ম অনুযায়ী বন্ধ হয়ে যাবে সামনে, যেহেতু কোরবানির ঈদ সালটা ছিল 2010। আমি আগেও বলেছি। তো আমাদের স্কুলটা বন্ধ হয়ে যায়। তো আমরা যার যার বাসায় ছুটি কাটাচ্ছি। তো সামনে ঈদ, খুবই আনন্দ, খুবই উত্তেজনায় দিন কাটাচ্ছি আমরা। সামনে ঈদ উপভোগ করব, এমন একদিনের ঘটনা বলি আপনাদের। তো হঠাৎ আমি বাড়িতে আমার ঈদ উপলক্ষে আমাদের ঐতিহ্যবাহী এক ধরনের পিঠা তৈরি করছিলাম। তো ওই পিঠাটা সিরিঞ্জ দ্বারা তৈরি করা হয়, মানে ইনজেকশন করে যে রোগীদের ওই সিরিঞ্জ ভালোভাবে ওইটাকে ধৌত করে তারপর ওর ভিতরে আটা ভরে তারপর পেঁচিয়ে জেলাপির মতো পিঠাটা তৈরি করা হয়। এটা বরিশালের একটি বিখ্যাত পিঠা। তো আমরা ওই পিঠাটা মেকিং করতেছিলাম। ওটা খাওয়া হয়, মানে ঈদের সেমাইয়ের সাথে দেওয়া হয়। ওইটা খুবই ডেলিসিয়াস, খুবই মজা। তো আমরা ওইটা মেকিং করতেছিলাম। সো আমার কাছে একটা নিউজ আছে যে রাকিব নামে ওই ছেলেটা নাকি গলায় ফাঁস দিয়ে। তো আমি তো শুনে প্রথমে হতবাক হয়ে যাই যে কি বলে এসব। গত 10 দিন আগেও আমি ওর সাথে একসাথে পরীক্ষা দিলাম, হঠাৎ এমন কি হলো যে ও ফাঁস দিল। সো আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তো আমি তখনই রওনা হলাম ওর বাড়ির উদ্দেশ্যে। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার দূরে। তো যেহেতু ওইদিকে কোথাও ভ্যান বা কোনো রিক্সা জাতীয় কিছু যায় না, ইনফ্যাক্ট ওখানে রাস্তাঘাট খুবই খারাপ, পর্দা মুক্ত, ওইখানে গাড়ি চলে না তেমন একটা। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পায়ে হেঁটেই যাব ওকে দেখার জন্য। তো তখন সময় ছিল সকাল 10টা। তো আমি উদ্দেশ্যে রওনা হলাম। তো রওনা করলাম, এমন সময় তো হাঁটতেছি। এমন একটা সময় আমি যে পৌঁছে গিয়ে দেখতে পেলাম যে রাস্তা থেকে ওদের বাড়ির দূরত্ব হচ্ছে 200 থেকে 300 মিটার। তো একটি জঙ্গলের ভিতরে ওদের বাড়ি। ওই রাস্তাটার এক পাশে ছিল খাল, অপর সাইডে ছিল শ্মশান। আর এরপরে ওদের বাড়ি 200 থেকে 300 মিটার দূরে। এটা জঙ্গলের ভিতরে, বলা চলে বাগান জাতীয়। যাই হোক, তো আমি যেতে যেতে জঙ্গলের ভিতরে ঢুকে যেতে মানুষের সমাগম শুনতে পাই। তো আমি যে প্রথমে যেটা দেখতে পাই সেটা হলো, আমি দেখলাম ওর জিহ্বাটা 10 থেকে 15 সেন্টিমিটার বের হয়ে আছে এবং গলার রশিসও ঝুলতেছে গাছের সাথে। এবং কি বলবো, আমি দেখে খুবই ভয় পাই। আমি কি বলবো আর, আমি জাস্ট ঠান্ডার হয়ে যাই যে ছেলেটা 10 থেকে 15 দিন আগে আমার সাথে একসাথে বসে এক্সাম দিল, আর এখন ওকে দেখতেছি ঝুলতেছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তো আমি কি করলাম, ওর পরনে ছিল একটা লুঙ্গি এবং একটা লাল কালারের শার্ট ছিল পরা। তো আমি দেখতেছি ওই রকম হ্যাঙ্গিং অবস্থায়। তো আশেপাশে অনেক মানুষজন, প্রায় 2 থেকে 300 জন লোকজন আশেপাশে জড়ো হয়ে আছে। সবাই তাকে দেখতেছে, কেউ কিন্তু তাকে ধরতেছে না। তো অলরেডি ইতিমধ্যে নাকি ফোন দেওয়া হয়েছে প্রশাসনকে। প্রশাসন এখনো সেখানে এসে পৌঁছায়নি। সো আমরা দেখতেছি কেউ হাত দিতেছে না। তো এক পর্যায়ে প্রশাসন আসে, প্রশাসনের কর্মীরা আসে এবং পুলিশ মহোদয় আসে। তারা লাশটাকে নামায়। লাশটা নামানোর পর দেখতে পেলাম যা বলার মতো ছিল না। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। দেখলাম ওর যেখানে ফাঁস দেওয়া রশি দিয়ে যে ও ফাঁস দিছে, তো ওইখানে লাল লাল জাতীয় অনেক বড় বড় পিঁপড়াগুলো ওই হ্যাঙ্গিং ওখানে দাগ পড়ে গেছে একদম, মানে ওইগুলো একদম রাউন্ড করে ঘুরতেছে। পিঁপড়াগুলোর কথা বলতেছি এখানে আমি। আর যেহেতু ও অনেক কালো ছিল, কিন্তু ওই দিন দেখে মনে হয় ও ফ্যাকাশে হয়ে গেছে। আর ওর চেহারাটা অনেক ফ্যাকাশে হয়ে গেছে পুরাপুরি, চোখ দুটো মানে বাইরে বের হয়ে যাওয়ার মতো। তো আমি কি বলবো, খুবই ভয় পাইতেছি। আমি বলতেছি আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে ভাইয়া। তো যাই হোক, আমি দেখতেছি সেই সময় আমি কিছু ফটো নেই, ওর 3-4টা ফটো নেই আমার ফোনে। তো তখন 2010 সাল ছিল। তো তখন আমার অ্যান্ড্রয়েড ফোন হাতে আসেনি। তো আমি একটা বাটন ফোন দ্বারা ছবি তুলে নেই।
তো যাই হোক, ওর পরিবার তো বলছে যে ওকে নাকি 3-4 দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তারা মনে করছিল সম্ভবত সে তার কোনো একটা রিলেটিভ বা ফ্রেন্ডের বাসায় গেছে। তো তারা এর উপর কোনো আতঙ্কিত না হয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করছিল। তো বলে রাখা ভালো, ওই ছেলেটা ওর বাবার একমাত্র সন্তান ছিল। ওর মা মারা যায় আরো 5 বছর আগে 2005 সালে। সো ওর বাবা একটা বিয়ে করে, যেহেতু ঘরে সৎমা নাকি টর্চার করে, আমি শুনেছিলাম সেটা সহ্য করতে না পারায় ছেলেটা ঘর থেকে বের হয়ে যায়। অনেকভাবে তাকে নির্যাতন করত, খোঁটা দিত, তারপর লেখাপড়া বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছিল এবং ঘর থেকে বের হয়ে যেতে বলে এবং তাকে ফিল্ডে কাজ করতে বলে, কাজ করে জীবনযাপন করতে বলে। তো ওর বাবা ছিল একটু গরিব টাইপের, মানে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। তো যা হয়, সৎমা ঘরে থাকলে যেটা হয়, নিজের ছেলের মতো কখনোই বোঝে না। তো যাই হোক ভাইয়া, আমি যেটা শুনতে পাই যে ওই দিন ঝগড়া হয়, রাতে প্রচুর ঝগড়া হয়। তো ঝগড়ার এক পর্যায়ে ও বাসা থেকে বের হয়ে যায়। 2 দিন 3 দিন যায়, তারপর আর কোনো খোঁজ খবর নাই, সে আসে না বাড়িতে। তো ইন দ্য মিন টাইম ওর একটা হ্যাবিট ছিল, যখন কোনো দুঃখের বিষয় বা কোনো কিছু হতো তাহলে ও করে কি, ডায়েরি করে লিখে রাখতো। ওগুলো মনে করে একটা ডায়েরি করে তার টেবিলের উপরে রেখে দিত। তো ওই দিনকার মতো ঘটনাটা লিখেও যায় যে কি ঘটেছিল তখন। তো যাই হোক, এই ঘটনা শোনার পরে আমরা পুলিশ প্রশাসন খুবই মর্মাহত হই। তো এরপর যেটা হয়, তো লাশটাকে নিয়ে যায় তারা পোস্টমর্টেমের জন্য, সমস্ত ফর্মালিটিস পূরণ করার জন্য। তো এরপর যেটা হয়, শুনতে পাওয়া যায় ওকে কিভাবে পাওয়া যায় সেটা একটু বর্ণনা দিয়ে নেই। তো ওকে পাওয়া যায় ওর বাড়ির কিছু কাজিন এবং ওর সৎ ভাই। মানে আগেই বলেছিলাম যে একটা জঙ্গল টাইপের বাড়ি ওদের বাড়ি থেকে। ওর বাগানে অনেক ধরনের গাছগাছালি ছিল, যেমন সুপারি জাতীয় গাছ, বাদাম গাছ, এ জাতীয় অনেক গাছ ছিল। সো ওই ছেলেমেয়েরা সকালবেলা সুপারি পাড়তে যায়। তো 3-4টা ছেলে মেয়ে, ওদের বয়স হবে মিনিমাম 4-5-6 বছরের মতো। তো ওরা যখন যায় সুপারি পাড়তে ওই বাগানের ভিতরে, তো একটা ছেলে হঠাৎ করে তার মাথায় কি যেন উপর থেকে বাঁধতেছে। সো বাঁধতে আসে বিধায় ও কি যেন মনে করে উপরের দিকে তাকায়, দেখে যে একটা পা দিয়ে মানে ওকে মাথায় আঘাত করতেছে। তো ওই ছেলেটা খুবই ভয় পেয়ে যায়। একবার তাকাইছে উপরে, তাকিয়ে দেখে যে ওই যে ওদের বাড়ির ওই ছেলেটা 3-4 দিন আগে ঘরে ফিরে আসতেছে না। তো ওই ছেলেটা ওকে ওর মাথা বাজে, পা দিয়ে ধাক্কা দিতেছে। তো এরপর কি হলো, ও বলছে যে রাকিব ভাইয়া, তুমি আমার সাথে এরকম মজা করো না, আমি খুবই ভয় পাইতেছি, তুমি গাছের উপরে কি করো। তো ওরা ওই রকম একটা ছোট্ট মানুষ, তো সেন্সে নেয়নি। তারপর যা হয় সেটা হলো, ও মনে করেন তারপর ছেলেটা অনেক দূর যাওয়ার পর মনে করছে যে হায় রে, রাকিব ভাই তো অনেক দিন ধরে মিসিং, 2 থেকে 3 দিন তো হয়েই গেছে, রাকিব ভাই ওখানে কি করে। তারপর 3টা ছেলে মেয়ে একসাথে মিলে উপরে তাকায় দেখে যে তার জিহ্বাটা অনেকাংশে বেরিয়ে আসে এবং ও ঝুলা অবস্থায় ফাঁস দিয়ে ঝুলতেছে। ও দেখে 2টা ছেলে মেয়ে দৌড় দেয় আর একটা সেন্সলেস হয়ে যায় সেইখানেই। তো এরপরে ওর পরিবারকে সরাসরি যে ইনফর্ম করার পর তারা সবাই ওইখানে আসে দেখে যে ওই অবস্থা, ঝুলানো অবস্থায় আছে। ওই ছেলেটাকে তারপর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর যে বর্ণনাটা দেয় সে, যে আমি এই অবস্থায় তাকে দেখতে পাই। তো সো এরপরে যেটা হয়, তারপর তাকে পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়। তারপর পরের দিন সকালবেলা তাকে দাফন করা হয় তাদের রাস্তার পাশে, এটা পারিবারিক কবরস্থানে। তো যাই হোক, এরকম অবস্থা অনেক দিন যাওয়ার পরে, প্রায় 6 মাস থেকে 7 মাস যাওয়ার পরে একদিনের ঘটনা, তার বাবা যেহেতু আমি আগে বলেছি যে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে, সেহেতু এমন একটা দিন সে রাতে বাড়ি ফিরতেছিল ভ্যান চালিয়ে। তো আমি আগেই বলেছি যে তাদের বাড়িটা খুবই একটা হন্টেড জাতীয় এলাকা, চারপাশে মনে করেন জঙ্গল, খুবই ঘন জঙ্গল ছিল এবং রাস্তার পাশ দিয়ে খাল হয়ে গেছে, ইটের রাস্তা। তো ওই পাশে শ্মশান ঘাট। সো একদিন ওর বাবা আসতেছিল ভ্যান চালিয়ে, হঠাৎ সম্ভবত তখন বাজতেছে 11:30, তখন ছিল অমাবস্যার রাত। তো আসতেছিল, হঠাৎ করে তার ভ্যানের চেন পড়ে যায়। তো সে উঠানোর জন্য নামছে ভ্যান থেকে, নেমে চেনটা লাগাতে যাচ্ছে। এরপর যেটা হয় সেটা হলো, চেন লাগিয়ে তারপর আবার প্যাডেল দিতে ধরছে। তো প্যাডেল দেওয়ার পর দেখে আবার ভ্যান চলতেছে না। কিরে, ভ্যান চলতেছে না কেন? চেন তো লাগাইলাম, ভালোভাবে দেখলাম কোনো সমস্যা নেই, তারপর কি প্রবলেম হইতেছে। তারপর সে আবার জোরে জোরে প্যাডেল দেওয়া শুরু করে, কিন্তু ভ্যান চলতেছে না। তারপর সে যখন পিছনে তাকিয়ে দেখে যে ওই যে তার ছেলেটা যে ফাঁস দিয়ে মারা গেছে 6 মাস আগে, ওই ছেলেটা তার ভ্যান এক হাত দিয়ে ধরে রেখেছে এবং তার গায়ে জড়ানো ছিল ওই সাদা পোশাক, মানে যে কাফনের কাপড়টা ছিল ওইটা তার গায়ে জড়ানো ছিল। ওই অবস্থায় এক হাত দিয়ে তার ভ্যানের বডিটা ধরে রাখছে। সো এরপর যেটা হয়, এখন ওর বাবা দেখে তো পুরো অবাক হয়ে যায়, একদম ভয় পেয়ে যায় যে তার ছেলে কোথায় থেকে আসবে। তখন কোনো লোক ছিল না রাস্তায়, কোনো গাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। খুব ভয় পেয়ে যায় সে। ওই ছেলেটির মা, আমি আগেই বলেছি যে 2005 সালে মারা যায়। ছেলেটাও
ওর বাবাকে বলতেছে, বাবা মা তোমাকে ডাকতেছে, চলো না বাবা, মা তোমাকে ডাকতেছে, আমার সাথে চলো বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, মার খুব কষ্ট হচ্ছে, তুমি চলো না বাবা, বাবা আমাদের সাথে চলো। ওর বাবা বলতেছে, না তোরা মারা গেছিস, তুই কেমনে আইসোস, তুই আমাকে ভয় দেখাস কেন। ওর বাবা কান্না করে দেয়, তুই চলে যা বাবা, তুমি চলো আমার সাথে। ছেলেটা আবার বলে, আমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে। এ কথা শুনে তার বাবা খুব ভয় পেয়ে যায়, মানে খুবই ভয় পেয়ে যায়। এখন কি করবে, সে ভ্যান রেখে দৌড় দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে উষ্টা খেয়ে পড়ে যায়, কোনোভাবেই সে যাইতে পারতেছে না, তার হাত পা চলতেছে না, কোনোভাবেই না। একবার উঠে দৌড় দেয়, আরেকবার পড়ে যায়, আরেকবার দৌড় দেয়, আরেকবার পড়ে যায়, এরকম করতে করতে সে বারবার পড়ে যায়, তার হাত পা ছিলে গেছে। এমন অবস্থায় দেখতেছে যে ভ্যান ছেড়ে দিয়ে ছেলেটা তার পিছে পিছে আসতেছে, ওই রকম কাফনে জড়ানো অবস্থায় সে আসতেছে। ও বাবা দেখে খুবই আতঙ্কিত হয়ে যায়, খুবই ভয় পেয়ে যায়। এমন কি করবে এখন বুঝতে পারতেছে না, উপায় না পেয়ে দিক বিদিক শূন্য হয়ে সে দৌড় দেয়। দৌড় দিয়ে বাগানের ভিতর দিয়ে দৌড় দিতে দিতে তিনি অনেকবার মাথায় আঘাত পায়, গাছের সাথে বাড়ি খেয়ে তার হঠাৎ করে উঠোনে যে একটা জোরে চিৎকার দিয়ে পড়ে যায়। তো বাড়ির সবাই দেখে যে ওই রাকিবের বাবাটা সেন্সলেস অবস্থায় হাঁপাইতে আছে, মানে সেন্স নাই, সে মানে হাঁপাচ্ছে, কিন্তু হার্টবিট চলতেছে। তো সবাই খুবই ভয় পেয়ে যায়। সারা রাত জ্ঞান ফেরে না, জ্ঞান না ফেরার কারণে ডাক্তার আনে, সকালবেলা ডাক্তার আনে, তারপরও জ্ঞান ফেরে না। তারপর পরের দিন তার জ্ঞান ফিরে। তো জ্ঞান ফিরে যেটা হয় সেটা হলো যে ওই যে রাতে যে ঘটনাটা ঘটেছিল তার সাথে সব ঘটনাগুলো শেয়ার করে, যে তার ছেলেকে সে দেখেছে। তার ছেলে বলতেছে যে চলো বাবা, মা তোমাকে ডাকতেছে, চলো আমাদের সাথে চলো, এই অবস্থা আমার ভ্যান টেনে ধরে রাখছে, এই কথাগুলো সবার সাথে শেয়ার করে। তো সবাই বলতেছে যে এটা কেমনে সম্ভব, ওরা তো মারা গেছে কয়দিন আগে, আমি কিচ্ছু জানি না। এরপর থেকে ওর বাবা খুবই অসুস্থ হয়ে যায়, জ্বর হয়, প্রায় 15 দিনের মতো জ্বর থাকে, খুব খারাপ অবস্থা হয়। এরপর থেকে তিনি ভ্যান চালানো বন্ধ করে দেয়, আর ভ্যান চালায়নি। তারপর ওই ভয়ে ভীত হয় কিনা জানি না, তারপর তিনি 1 বছর পরেই মারা যায়। তার বাবা মারা যায় 1 বছর পরেই আমরা শুনতে পাই যে তার বাবা মারা যায়। তো খুবই একটা হতাশাজনক, খুবই একটা দুঃখজনক একটা ঘটনা, লাইফে ফার্স্ট টাইম আমি আপনাদের কাছে শেয়ার করছি। হয়তোবা বলা অনেক ভুল হইতে পারে, আমার এই ফার্স্ট শেয়ার করতেছি, সো এই জন্য অনেক ভুল হইতে পারে সেন্টেন্সের মধ্যে, তো ক্ষমা করে দিয়েন। প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো প্রিয় লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আর আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন, আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।